সবসময় ভিডিও ফুর্তি করিতে সময় রাত 12টা এবং শুরু হয়ে গেল ভূত এফএম হোটেল বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে মাসুম রয়েছে এবং রয়েছেন আজকের অতিথিরা। আর আপনাদের সবাইকে শীতের এই রাতে ভূত এফএম শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যথারীতি আজকে তার ব্যতিক্রম হবে না, কারণ আমরা সবাই জানি যে এই সময়টা এই ওয়েদারে ঘটনাগুলো বেশি জমে। যাই হোক, আমার মনে হয় সেটাই। তবে আজকে আমরা চলে যাব ঘটনায়। আমাদের প্রথম যে ঘটনাটি পাঠিয়েছেন আমি তার মতো করে বলছি। হ্যালো আসল ভাই, আমার নাম মোশাররফ হোসেন হিমু। আমি চৌধুরীহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে লিখছি। এটা আমার দ্বিতীয়তম স্টোরি, কিন্তু আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমি দেখিনি। এটা আমাদের এলাকার একজন নাইট গার্ড, তার কাছ থেকে শোনা। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি, মানে যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঠিক নাইট গার্ডের মতো করে বলছেন এবং শেষে এক জায়গায় বলেছেন যে এই ঘটনাটার সত্যতা কতটুকু তা তিনি জানেন না, কিন্তু আমার কাছে ঘটনাটি খুব অদ্ভুত লেগেছে। যদি সত্যি হয় তাহলে আসলে অদ্ভুত, আমি শেয়ার করছি। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি। তো আমাদের একটা নিয়ম বা মুদ্রাদোষ বলতে পারেন। দোষটি হচ্ছে রাত 12টার দিকে আমি এবং আমার আরো দুজন ফ্রেন্ড মিলে চায়ের দোকানে যাই এবং চায়ের দোকানে যাই এবং সেখানে চা খেতে বাজারে চায়ের দোকানে যাই। সেখানে অনেক সময় নাইট গার্ডরাও চা খেতে আসেন এবং তখনই শুরু হয় বিভিন্ন রকম গল্প। যাই হোক, সেদিন রাতে আমরা গেলাম চা খেতে, রাত 12টা কি 12:30টার দিকে। আমরা দোকানদারকে চা অর্ডার করে বসে অপেক্ষা করছি চায়ের জন্য, কিন্তু লোকজন কম দেখে চাচা চুলা অফ করে দিয়েছিলেন, যার কারণে চায়ের পানি ঠান্ডা হয়ে যায়। চাচা আবার চায়ের পানি চুলায় উঠিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আমরা তিনজন বসে আছি, আমি, রাজু আর আমাদের রূপম ভাই। আমাদের এলাকার রাত 11টা থেকে শুরু করে বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করে এবং আস্তে আস্তে 12টার মধ্যেই বাজারে নেমে আসে নিস্তব্ধতা। সেদিনও বাজার খুব ঠান্ডা ছিল, যার কারণে দোকানদার চাচার দোকানে মানুষজন ছিল না। সে যাই হোক, আমরা তিনজন বসে কথা বলছি। তখন দোকানদার চাচার দোকানে একজন লোক ঢোকেন, তার গায়ে নাইট গার্ডের পোশাক পরিহিত। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি নতুন করে যোগ দেয়া একজন নতুন নাইট গার্ড। তো তিনিও বসে চায়ের অর্ডার করে অপেক্ষা করতে লাগলেন। আমরা তিনজন তার দিকে তাকিয়ে রইলাম। তাকানোর কারণটা হচ্ছে ওনার শরীরটা অনেক মোটা ছিল, যা বলা যেতে পারে দেখার মতো। তারপর উনি আমাদের সাথে কথা আরম্ভ করলেন। আমরাও সময় কাটানোর জন্য ওনাকে প্রশ্ন করতে লাগলাম, যেমন এর আগে কোথায় ছিলেন, সংসারে কে কে আছেন, ছেলে মেয়ে কয়টা, আপনার বেতন কত। এইসব নর্মাল কথাবার্তা চলতে লাগলো। আর এমন কথার মাঝেই আমরা কিভাবে যেন ভূত বিষয়টাই চলে যায়। আর সেদিন ওই নাইট গার্ডের মুখে শুনি একটি ভয়ঙ্কর গল্প, জীবনের গল্প। তিনি অবশ্য আমাদের বলতে চাচ্ছিলেন না, কিন্তু আমরাই জোর করে ওনার মুখ থেকে ঘটনাটি বের করলাম। আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি তখন এই বাজার থেকে আরো ছোট একটা গ্রামের বাজারে কাজ করতাম, নাইট গার্ডের কাজ। বাজারের নাম প্রকাশ করলাম না। আমার সাথে আরো একজন ছিলেন, নাম ফারুক। সে পাহারা দিত বাজারের পূব মাথায় আর আমি ছিলাম পশ্চিমের মাথায়। আমি আমার পাহারা দেওয়ার জায়গাটা একটু বর্ণনা দিই। আমি বাজারের পশ্চিম পাশে যতগুলো দোকান আছে এগুলা আমার হেফাজতে থাকতো। বাজারের একদম শেষ মাথায় একটা মেইন রোড, যেটা বলা হয় আর কি, ঠিক তার 6 থেকে 7 হাত দূরে একটি 3 রাস্তার মাথা। এখানে রাস্তাটা একটা বাজারের দিকে আসছে, আরেকটা বাজার থেকে বাইরের দিকে, আর অন্যটা আড়াআড়ি করে অন্য একটা দিকে কোথাও গেছে, যা আমার জানা ছিল না। আমি 3 রাস্তার মাথার ঠিক পাশে একটা পুরনো ধরনের ঘর আছে, যেটা আগে কেউ একজন দোকান করতো, তা বুঝতে অসুবিধা হলো না, কিন্তু এখন আর করছে না। মনে হয় 5-6 বছর এটার ভেতরে কেউ প্রবেশ করেনি, কিন্তু আমি মাঝে মাঝে এটার ভেতর প্রবেশ করতাম, কারণ এটার দরজা বলে কিছু ছিল না, ভেঙে গেছে বলা যায়। আমি প্রায় সময় ক্লান্ত হয়ে এই ঘরের ভেতরে এক কোণায় একটি কাঠের বেঞ্চ ছিল, সেটা শুয়ে বিশ্রাম করতাম। তো আমি সেখানে কাজ নেওয়ার 1 মাস পরের কথা। আমি রাতে পাহারা দিচ্ছিলাম বাজারের মাঝখান থেকে, প্রতি গলিতে লাইট মেরে চেক করছিলাম। তখন রাত 1টা থেকে 1:30 হবে। আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতাম। আমার স্ত্রী সেটা একটা টিফিন ক্যারিয়ারে দিত এবং আমার ক্ষুধা একটু বেশি ছিল। সে যাই হোক, আমি নাস্তা আনতে পারলাম না, কারণ আমার বউ তার বাপের বাড়ি গিয়েছিলেন সেদিন সকালবেলা। আমার শাশুড়ির শরীরটা খারাপ ছিল বলে আমি ঠিক করেছিলাম যে বাজারে কিছু খেয়ে নেব।
কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নাস্তা কেনার কথা। যাক সে কথা। এরপর আমি লাইট মেরে মেরে বাজারের মাঝখান থেকে আমার জায়গায় এসে বসলাম। আমার পেটে তখন প্রচন্ড ক্ষুধা। এরপর আমি 3 রাস্তার মোড়ের পাশে একটা ভ্যান গাড়ি ছিল, ওটায় গিয়ে বসলাম। বসেই আমি একটা সিগারেট ধরালাম। এরপর আমি বসে বসে সিগারেটের টান দিতে থাকলাম। আর যখন সিগারেট শেষ হলো তখন শেষ টানটা দিয়ে ফেলে দিলাম। এরপর আমি অন্য মনস্ক হয়ে 3 রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম। আর আমি দেখলাম 3 রাস্তার ঠিক মাথায় কেউ যেন কিছু খাবার রেখে গেছে। বড় একটা বাসন কলা পাতা দিয়ে ঢাকা। আমি একটু একটু করে বুঝলাম যে কেউ একজন ভোগের খাবার এখানে রেখে গেছে। আর আমি ভোগের খাবার কি তা একটু ক্লিয়ার করি। গ্রামে হয়তো কেউ নতুন করে পাকা দালান করেছে, আর সেই দালান বা বাড়িতে যে শরীরী কোনো আত্মা বা জিন যাতে সমস্যা না করতে পারে তার জন্য আত্মা বা জিনদের সন্তুষ্ট করার জন্য কিছু খাবার 3 রাস্তার মোড়ে রেখে আসতে হয়। এরপর গ্রামের লোকেদের ধারণা আত্মারা এসে সেগুলো খেয়ে সন্তুষ্ট হলে পরে আর কোনো সমস্যা হয় না। আমি বুঝলাম যে এটা ভোগের খাবার। তখন আমি মনে মনে বললাম যে এর কাছ থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করো। কিন্তু আমার ক্ষুধার্ত পেট যেন তা মানতে রাজি না। এরপর যা হবার তাই হলো। ভাবলাম কি কি খাবার আছে এখানে একবার দেখে নেই, কিন্তু কোনো খাবারে আমি হাত লাগাবো না। আমি এগিয়ে লাইটের আলো মেরে খাবারের কাছে গিয়ে বসলাম এবং আর আস্তে আস্তে কলা পাতাটা সরালাম। দেখলাম এখানে যা যা আছে সবগুলো একসাথে যেন আমাকে বলছে ভোগ করো, ভোগ করো, ভোগ করো। থালায় একটা আস্ত মোরগ মাথা সহ ছিল, ইলিশ মাছের বড় বড় 2টো ভাজা করার টুকরো, 3টা সিদ্ধ ডিম, পোলাও এবং আরো কিছু ছিল যা এখন আমার মনে নেই। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, থালার পাশে একটা ছোট্ট বাটিতে কিছু একটা আছে যেটা আমি দূর থেকে দেখিনি। ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি সেদিকে তাকানোর সময় পেলাম না। আমি প্রায় হামলে পড়ে খেতে শুরু করলাম, একদম পুরো খাবারগুলো সাবার করে, মুরগির মাথাটা ছাড়া। এরপর লোভনীয় কিছু আশায় বাটির ওপর থেকে লাল কাপড়টা সরালাম। লাইটের আলোয় দেখলাম তাজা রক্ত দিয়ে ভর্তি করা একটা বাটি। কিন্তু সেই রক্ত কি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা আমি বলতে পারবো না। আমি প্রায় আটকে উঠে বাটিটি লাঠি দিয়ে ফেলে দেই এবং আবার গেলাম বাজারের মাঝখানে চেক করার জন্য। কোথাও কিছু নেই। একটু আগে যখন এসে ঘুরে গেলাম তখন দেখলাম কয়েকটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। এখন সেই কুকুরগুলো নেই। পুরো বাজার কেমন অসাধারণ নীরবতা পালন করছে। আমি তো অবাকই হলাম, কিন্তু তখনও আমি চিন্তা করিনি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমি পুরো মাঝ বাজারের মধ্য থেকে চেক করে আবার আমার জায়গায় ফিরে আসলাম। সেই পুরনো ভাঙা ঘরটার কাছে এসে বসলাম। আমার অনেক দিনের অভ্যাস ভালো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে থাকা। আমার শরীরটাও কেমন অসাড় লাগছিল, তাই ঘরটার ভেতর প্রবেশ করে পুরনো বেঞ্চটা একটু ঝাড় দিয়ে শুয়ে পড়লাম তার উপর। যখন আমি জেগে উঠি তখন উঠে বসলাম, বুঝলাম বাইরে 2টো কুকুর ঝগড়া করছে আর তাদের হিংস্র ডাকে আমার ঘুম উড়ে গেছে। আমি বাইরে যাওয়ার জন্য আমার জুতা খুঁজে নিচ্ছিলাম, কিন্তু অন্ধকারে আমি আমার জুতা জোড়া পাচ্ছিলাম না। তাই হাতড়ে হাতড়ে লাইটটা খুঁজতে লাগলাম। লাইট যখন পেলাম তখন লাইটের সুইচ অন করে বুঝলাম লাইট আমার জ্বলা বন্ধ করে দিয়েছে। একটু অবাক হলাম, কারণ আমি আজ 1 মাসের মতো এখানে কাজ করছি, কোনোদিন দেখিনি যে লাইটটা প্রবলেম করছে। আজ কি হলো? এদিকে বাইরের পরিবেশটাও একটু একটু করে গরম হতে থাকে। প্রথমে শুনলাম 2টা কুকুর, এরপর 3টা, এরপর 4টা, আর তাদের হিংস্রতা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো কুকুরের সংখ্যা। আমি বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম। আমি চুপ করে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয়, আর আমি ঘরের ভেতর থেকে না বেরিয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দিতে এগিয়ে গেলাম। একটা ফুটো দিয়ে হালকা একটা আলো আসছিল, আর সেই ফুটো দিয়ে আমি উঁকি দিলাম। সাথে সাথে আমার চোখে এলো বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে প্রায় ছিটকে সরে এলাম কয়েক হাত দূরে, কারণ ওই চোখটাকে ঠিক চোখ বলা যায় না। আমি যা দেখলাম তা হলো চোখের মতোই, কিন্তু সে চোখে কোনো কিছু ছিল না। না ছিল চোখের মনি, না ছিল চোখের ভ্রু মানে পাপড়ি, আর কিছুই ছিল না। আমি প্রায় ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার হাত পা চোখ কান শরীরের সব অঙ্গ যেন একসাথে কাঠ হয়ে গেছে। আমি কিছুই করতে পারছিলাম না। আমার সামনে যা হচ্ছে তাই দেখছি, যে শব্দ হচ্ছে তাই শুনছি, কিন্তু আমার চোখ কান এবং গলা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। এভাবে আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। এরপর আমি অনুভব করলাম শুধু একটা চোখ না, হাজার হাজার চোখ আমাকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। আমি আরো কাঠ হয়ে গেলাম। এরপর আমি একটা শব্দ শুনলাম। শব্দটি মনে হচ্ছে দূর থেকে কোনো বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে ঠক 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 করে এগিয়ে আসছে। লাইট
লাঠির আওয়াজ এবং এবং বাজারের বাইরে রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে। আমি কান খাড়া করে শুনতে থাকলাম। এরপর লাঠির আওয়াজ ঠিক 3 রাস্তার মাথায় এসে থেমে গেল। এরপর শুনলাম ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরের আওয়াজটা যেন একজন গম্ভীর গম্ভীর কণ্ঠে তার দলকে কিছু একটা আদেশ দিচ্ছে। এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলোকে দেখলাম যে ঘরের দরজা দিয়ে, কারণ ঘরের দরজা বলতে কিছু ছিল না। একটা কথা আমি বুঝিনি, সেটা হলো ওই পুরনো ঘরের দরজা বলতে কিছু ছিল না, কিন্তু প্রাণীগুলো আমাকে আক্রমণ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করছে না। প্রাণীগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। তখন তারা দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো ছিল পেছনের অংশটা, এবং আর সামনের অংশ হচ্ছে পাগল উন্মাদ কুকুরের মতো। তাদের চোখ টকটকে লাল, সেই চোখে কোনো রকমের মনি দেখা যাচ্ছে না। তাদের হা করা মুখ দিয়ে লম্বা জিভ বেরিয়ে এসেছে, আর সেই জিভ বেয়ে বেয়ে লালা গড়িয়ে পড়ছে। কুকুরের মতো হিংস্র ডাক, আর সেই ডাকের সাথে ভয়ঙ্কর সব দাঁত। এমন প্রাণী আমি মনে হয় যে জাহান্নামের বাসিন্দা। এরপর ওরা কিছুক্ষণ চারপাশে ঘুরে সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো ঘরের ওপর। মনে হচ্ছে ঘরটাই যেন প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে। ওপরে কিছু টিনের পেরেক ঠাস ঠাস করে উঠে গেল। কিছু জায়গায় ওদের আক্রমণ টিন বেঁকে গেছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের আগ মুহূর্ত দেখলাম ঘরের বাইরে আলো। মনে হলো আমার জান নিতে কেউ এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই মৃত্যু। পরের দিন আমাকে ওই পুরনো ঘর থেকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করা হয়। আমার বিশ্বাস আল্লাহর রহমতে কেউ একজন আমাকে রক্ষা করেছিলেন, তা না হলে ওই প্রাণীদের চোখেও হয়তো যে হিংস্রতা দেখেছিলাম তাতে আমার জিন্দা দেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। পরে আমি সুস্থ হলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওই রাতে পুরনো ঘরটায় কি হয়েছিল। আমি তাও কিছু বললাম না, শুধু বললাম আমার শরীর খারাপ করছিল, তাই ওখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেলাম। এরপরে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আবারও লিখছেন যে রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার শোনা একটা কাহিনী, কতটুকু মিথ্যা কতটুকু সত্য জানি না, ভালো লাগলে শোনাবেন। আমার জানা আরো 2টা ঘটনা আছে যেগুলো আমি এই নাইট গার্ডের কাছ থেকে শুনলাম। পরে সময় পেলে আমি লিখে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মোশাররফ হোসেন হিমু, চৌধুরীহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওর একজন স্পেশাল মানুষ আবারও এসছেন অনেকদিন পরে। 3জনই আসছেন আজকে, 3জন খুব স্পেশাল মানুষ। তার মধ্যে আমরা প্রথমে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনবো, এবং তারপর আমরা আবারও ফিরে আসছি। আর এক ছোট ব্রেক নিতে হবে, তার আগে একটা ঘটনা শুনে আসি আমরা। আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে সম্রাটের ঘটনা। আমি লাস্টে একদিন সম্রাট একটা ঘটনা বলেছিলাম, ও মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। তো এই ঘটনাটা সম্রাটের নিজের সাথে ঘটনা। ও এটা শুনেছিল এই হসপিটালের আপনার একজন দারোয়ানের কাছে, দারোয়ান মানে কেয়ারটেকার, যে ওখানে কাজ করে ওয়ার্ড বয়, তার কাছ থেকে। যেটা হয় ঘটনাটা এরকম, সম্রাটের শোনা ঘটনাটা এরকম যে ওই ওয়ার্ড বয় ঠিক না, মানে যারা ফায়ার ফরমাস কাটে ওদেরকে কি বলা হয় সঠিক জানি না। তো ওর কাজ ছিল আপনার পরিষ্কার করা এবং ছোট ছোট ফায়ার ফরমাস কাটা আর কি সেখানে। তো একদিন যেটা হয়, ওই ছেলেটা ওখানে লাশ আসে, মানে আপনার ওই ইসের জন্য, আপনার যেটা নাকি ওই কাটাকাটির জন্য, যেটা অটোপসি করার জন্য লাশগুলো নিয়ে আসে, এখানে রাখা হয়। এবং সেটাকে মানে এগুলোকে বলা হয় আপনার মানে আনক্লেইমড বডি, যেগুলো আর কি আপনার ক্লেম করে না কেউ, এরকম বডি। তো এরকম বডির মধ্যে একটা আসে ওখানে। তো ওর দায়িত্ব পড়ে আর কি ওখানে যে ওটাকে আপনার ফিক্স করা আর কি, মানে ওটার কি মানে তার যে কাপড় চোপড় বা যা যা ছিল আর কি সব রিমুভ করা, তাকে পরিষ্কার করা এবং তাকে ক্লিনিং প্রসিজারে নিয়ে যাওয়া। তো যে ফার্স্টে দেখে একটা মধ্যবয়সী লোক, বয়স হবে 40-এর মতো, ওখানে আছে, এবং তার মানে হেড ইনজুরি ছিল এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সামহাও। তো যায় ওটা দেখে। তো দেখে ও মনে করেন যে বডিটাকে ভালো মতো দেখতে যেয়ে সে লোকটার হাতে একটা মানে আপনার ব্রেসলেটের মতো দেখে, সেটা সম্ভবত সোনার ছিল। তো সে এটার লোভ সম্বরণ করতে পারে না আর কি, সে এটা খুলে নিয়ে নেয়, খুলে নিয়ে সে পকেটে রাখে এবং সে এটাকে মনে করেন যে মানে নিজের দায়িত্বে রেখে দেয়, চুরি করা যেটাকে বলে চৌর্যবৃত্তি। তো সেটা করার পর যেটা হয়, করে সে সরে যায় এবং তার যে কাজ থেকে সেটা সে মানে কমপ্লিট করে, এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সেটা। তো এরপর ও খবর নেয় আর কি যে এখানে যে আপনার যে লাশ আসছিল তার কোনো ক্লেম ওখানে পায় না, লগ বুকেও নাই। তো ওটা চলে যায়, ও ঘটনাটা মোটামুটি ভুলেই যায় কি করছিল আর কি। তো উইদিন 1 উইক, 1 সপ্তাহ পরের ঘটনা, ও একদিন পরিষ্কার করতে করতে ওই রুমের সামনে যায় যেখানে আপনার এই ঘটনাটা ঘটছিল আর কি, যেখানে ওই লাশটাকে পরিষ্কার করছিল।
সেই রুমটা ফাঁকা থাকার কথা, কারণ ওখানে তখন কোনো বডি আসেনি আর কি। তো গেট দিয়ে উঠে যায় ভেতরে, ভেতরে গিয়ে দেখে যেই লোকটার ও দেখছিল, মানে আপনার ওই যে যার দায়িত্ব পড়ছিল, যার ব্রেসলেট নিয়েছিল, সেই লোকটা আপনার বেছানোর উপর বসে আছে। এবং ঠিক যে অবস্থায় সে পাইছিল, কাইন্ড অফ লাইক একই অবস্থায়, মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, সে বসা। তো ওর দিকে ঠিক চোখে চোখে তাকায়, এটা দেখে ওর রক্তহীন হয়ে যায় আর কি। মানে হি গট রিয়েলি স্কেয়ার্ড, সে ভয় পায় যে ব্যাপারটা কি, মানে আমার ভুল হচ্ছে নাকি আসলে আমি দেখছি। তো ও কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার পরে দেখে যে ওই লোকটাকে হাত দিয়ে রাখছে ইশারায়। এটা দেখে সে মানে বেশ ভয় পায়, ওখান থেকে পলায় যায়, সে এখন থাকে না। তো চলে আসার পরে ও ওই জিনিসটা ওকে বলতে পারে না, করতে পারে না, যে যেহেতু সে একটা ওখানে অপরাধ করছে, সে একটা জিনিস চুরি করছে, ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ ওখানে ঢুকে থাকে। তো ওটা নিয়ে খুব চিন্তা করতে থাকে, গভীর চিন্তা ডুবে থাকে যে ব্যাপারটা কি হলো, এটা সেটা। তো ও রাতের বেলা এটা নিজে করতে না পেরে নিজের ওয়াইফকে বলে আর কি, যে আমি ওখানে গিয়েছিলাম, এরকম এরকম একটা বডি আসছিল এবং তার হাতে একটা এরকম ব্রেসলেট ছিল, ব্রেসলেটটা খুলে নিয়েছিলাম। তো যেটা হয়, আমি কয়েকদিন আগে এরকম পিছিয়ে দেখছি, আবার ওই লোকটাকে আমি টেবিলে বসা দেখছি আজকে দুপুরে এরকম। তো বউ বলে যে তুমি হয়তো মানে কোনো রকম মানে কিছু মনে করছো, লোকটার থেকে জিনিস খুলে নিছো, তোমার মনে একটা এরকম ভয় থাকতেই পারে, এই কারণে তুমি দেখছো। তো সে ওইটাকে ওই সময় ভেবেও করে ফেলে আর কি, ভুলে যায় রাতে ঘুমায়। তো রাতে যখন ঘুমায়, ঘুমের মধ্যে ও দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা এরকম যে ও একটা জায়গায় শুয়ে আছে, একটা মানে বিছানার মতো, যেটা হচ্ছে মাঠের আশেপাশে কেউ নাই চারিপাশে। তো সেই মাঠের মধ্যে ও শুয়ে আছে একটা খাটে, এবং ওই যে সেই লোকটা ওর মাথার কাছে এসে ওর কাছে কিছু চাচ্ছে, মাথার কাছে দাঁড়ায়। তো স্বপ্নের মধ্যে প্রচন্ড ভয় পায়, ঘুম ভেঙে যায়, দেখে ঘামে ভিজে গেছে। তো ঘুম থেকে উঠে যায় ভয় টয় পায়, পানি টানি খায়। খাওয়ার পরে ও পরদিন আবার কাজে যায়। তো এরপরে যেটা হয় যে ফ্রিকোয়েন্টলি ও মাঝে মাঝেই এই লোকটাকে হাসপাতালের ওই অঞ্চলটাতে প্রায় দেখে বিভিন্ন সময়, এবং এটাতে ওর একটা ফ্রিকড আউট হওয়ার একটা পর্যায়ে চলে আসে, যে মানে আপনার যে আমি এই জিনিসটাকে বারবার দেখতেছি, এটা কি হচ্ছে, ব্যাপারটা কি। তো একদিন ওর বাসার মধ্যে এই ঘটনাটা ঘটে ওর সাথে। ও বাসার মধ্যে একলা ছিল ওই দিন, ওর বউ চলে গেছে শ্বশুর বাড়ি বা কোথাও, একলা আছে। তো রাতের বেলা ওর বাসার দরজার মধ্যে নক হয়, গভীর রাতে, তখন রাত ধরেন 2টা-3টা এরকম সময়, টক 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 করে নক করছে। তো নক করার পরে ও উঠে যে তাকে কে জিজ্ঞেস করে, এবং কেউ এটার কথা আপনার শুনছে না, মানে ওর কথার কোনো রেসপন্সও পাচ্ছে না দরজার ওপাশ থেকে। তো রেসপন্স যখন পায় না, তো গেটটা খোলে। তো গেটটা খোলার পরে দেখে ওই লোকটা দাঁড়ায় আসে, যে নাকি যার ব্রেসলেট সে নিয়েছিল, এবং লোকটা আপনার খালি গায়ে, তার গা থেকে মানে ঘাম ঝরছে, এবং তার ঠিক ওই যে কপালে যেখানে ক্ষত ছিল সেরকমই আছে। তো লোকটা ওকে বলে যে তুমি একদম কথাই বলে, এবার বলে যে তুমি আমার একটা জিনিস নিয়ে নিচ্ছ, তুমি ঠিক করো নাই, এটার পাওনাদার ছিল, এটার মানে কেউ একজন হক ছিল, তুমি সেটা নিয়ে নিচ্ছ, এবং এটা তুমি ফেরত দিবা। তো তখন জিজ্ঞেস করে আমি কাকে ফেরত দিব। তো সেখানে বললো তুমি এটা ফেরত দিবা। তো এটা শুনে বেশ ভয় পায়, এবং তারপর লোকটা থাকে না ওখানে। তো ব্যাক করে যে আবার খাটে বসে ঘুমাইতে পারে নাই, করে না, তখন সে ডিসাইড করে যে আমি এটা কাউকে বলবো, শেয়ার করবো। তো ও পরদিন হাসপাতালে যায়, যে একজন আপনার বয়স্ক মেডিকেল অফিসার ছিল, যিনি ওখানে চার্জে থাকে, বয়স্ক। তো উনি লাস্ট ওনাকে খুলে পড়ে যে স্যার এরকম একটা ব্যাপার হচ্ছে। উনি বলে যে এরকম আসলে তো অধিভৌতিক ঘটনা বলতেছো, তো এরকম তো হওয়ার কথা না, ওটা ঠিক আছে, তোমার মধ্যে অপরাধ বোধ আর যাই হোক, হয়তো তুমি কিছু দেখছো, বাট এটা ঠিক না। তুমি এক কাজ করো, তুমি এখানকার এই ডিপার্টমেন্ট আছে যেখানে এই ধরনের জিনিসপত্র যদি থাকে এটা জমা দাও, তুমি জিনিসটা ঠিক থাকলে তুমি জমা দিয়ে দাও, তাহলে তোমার হয়তো কিছু হতে পারে। তো ওই জিনিসটা সে বিক্রি করে দিচ্ছিল, আসলে লোকটা যে জিনিসটা সেটা বিক্রি করে দিচ্ছিল। তো যাক, সে বাসায় যায় আবার চিন্তা ভাবনা করে, টাকা পয়সা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং ওই কয়দিনে ওই সোনার দোকানে গেছিল, সে যার কাছে বেচছে তাকে বলে যে ভাই আমি জিনিস বিক্রি করছি, এটা কি আপনি বিক্রি করে দিচ্ছেন? বলে না, ওইটা আমার কাছে আসে, কিন্তু তুমি টাকা দিয়ে নিতে হবে, এবং তুমি যা দিয়ে বিক্রি করছো বেশি টাকা দিয়ে তোমার এটা নিতে হবে, আগের টাকা তো তুমি দিব না। তো সে ওই টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং এরপরে যেটা হয় যে ওর বাসায় আবার সে এরকম নক শোনে, এবং ওই লোকটা আসে, এসে বলে যে তুমি আমার জিনিস এখনো নিচ্ছ না, তোমাকে আমি ক্ষতি করবো, কিছু একটা ক্ষতি তোমার হবে, ইউ উইল সাফার, তোমার একটা ক্ষতি হবে। এটা শোনার পরে সে আরো মানে খুব মুশলায় পড়ে, সে ওর কাছে কাকুতি মিনতি করে, আমার কাছে টাকা নেই, ওইটা শুনে না। তো এরপরে একদিন ওদের বাসায়, মানে ওই জায়গাটা তো আপনার একটু রিমোট এলাকা, ওখানে একটা কুয়া ছিল, সেখান থেকে পানি উঠে, তো আর কি পানি এনে বাসায় কাজ করতো। তো ওর বাচ্চা হঠাৎ করে মানুষের চিল্লাচিল্লি বলছে কুয়াতে পড়ে গেছে বাচ্চা, এবং বাচ্চারা মরার আগে ওরা বাচ্চাকে রিকভার করতে পারে আর কি, উঠায় নেয়। তো বাচ্চার কাছ থেকে মানুষ শুনে যে ওর বাচ্চা নাকি খেলতেছিল ওখানে কুয়ার পরে, কি মনে হয় সে বালতিতে করে পানি উঠাতে যায়,
এই সময় দেখে যে একটা লোক ওকে ধাক্কা দিয়ে ফেলেছে পানিতে। তো ওই লোকটা যখন বর্ণনা শুনে তখন সে মোটামুটি মিলাতে পারে যে এটা ওই লোকটাই। এনিওয়ে তারপর সে মনে করেন যে টাকা পয়সা ম্যানেজ করে এক সময় যায় যে ওই সোনার দোকানের থেকে ওই ইটা নেয়, গোল্ডটা নেয়, নিয়ে যে ওই মেডিকেল ওই যেখানে যে লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট ছিল সেখানে সে জমা দেয়। তো জমা দেওয়ার পরে সে তারপর তবা করে নিজে, তবা করার পরে আসে। এরপর থেকে নাকি সে আর ওটা দেখতো না। এটা ছিল একটা ঘটনা। আর আমি আজকে ঘটনা বাইরে প্রথমে ঘটনাতে চলে যেতে চাই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা শুরু হয় আমাকে দিয়ে বেসিক্যালি। ইট অল স্টার্টেড আমি আমার এক্সামের টাইমে which was about 2 years ago। আমি আমার তখন ওই যে এক্সাম চলছে আর আমি তখন রাত পর্যন্ত পড়ার আমার একটা অভ্যাস ছিল। তো একটা পর্যায়ে রাত পর্যন্ত, যেহেতু আমি অনেক রাত পর্যন্ত পড়তাম, আমার একটা হ্যাবিট ছিল যে আমি 3টা পর্যন্ত পড়ার পরে আমার অ্যাটলিস্ট 5টা পর্যন্ত আমার জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমি আমার রুমে, আমার মা তখন একটু বিরক্ত হয়ে যায় আর সে আমাকে বলতো তখন যে তুমি একটা কাজ করো, তোমার পড়াশোনা শেষ হলে যেহেতু তুমি তারপরে জাগনাই থাকো আর তুমি তোমার রুমে থেকে করো, তুমি আমার পাশে এসে ঘুমিও। তো আমারও ভয় লাগতো একা একা ঘুমাতে, যেটা আমি এত রাত পর্যন্ত জাগনা থাকতাম। তো আমি 2টার মধ্যে পড়াশোনা শেষ করে আমি 3টার মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আম্মুর রুমে যেয়ে শুয়ে পড়তাম। তো শুরু হয় হচ্ছে আমি আমার আম্মুর রুমে যখন ফার্স্ট ডে শুই তখন আমার ঘুম আসছিল না। আমার যেহেতু জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে, তো আমি আমার ফোনে গান শুনছিলাম, আমি শুয়েছিলাম এক সাইড থেকে এক সাথে নড়াচড়া করছি। তো আর ফোনে ব্রাউজ করছি, করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে 3:30 বাজে। তখন আমার স্ট্রেট মনে আছে আমার ফোনের মধ্যে আমি দেখেছিলাম 3:30 বাজে এক্স্যাক্টলি। ওই টাইমে আমার মনে আমি দেখলাম যে যদি একটা অনেক লাইট আলা ফ্ল্যাশ লাইট আমার জানালার সামনে দিক দিয়ে বিদ্যুতের গতিতে গেলে সেই রিফ্লেকশনটা পড়বে পুরো রুমের মধ্যে লাইটে। ওটা আমি দেখলাম যে উইদিন স্প্লিট সেকেন্ডস ওরকম লাইট আমার বাসায় আমার জানালার সামনে দিয়ে চলে গেল। তো আমি যেহেতু দেখলাম ব্যাপারটা, আমি উঠে বসে পড়লাম, মনে হয় এটা কি হলো। তো আমি মনে মনে ফার্স্টে আমার কাছে সব রিজনেবল এক্সপ্লেনেশন আমার মাথার মধ্যে ভাবছি। ফার্স্ট আমার মাথায় আসলো যে আচ্ছা গাড়ির হেডলাইটের লাইট হতে পারে। তবে আমি ভাবলাম যে আমার রুম যেখানে ওখানে কোনো মেইন রোড নাই, কোনো গলি নেই, কিচ্ছু নেই। তো ওই জায়গাটা থেকে তো ইম্পসিবল ব্যাপার কোনো গাড়ির লাইট আসা। তারপর আমার মাথায় যেটা আসলো যেটা মেবি একটা চোর কোনো কিছু দেখা ট্রাই করছে, দেখছে যখন আমি এরকম জাগনা আসে হয়তো বা চলে গেল। তবুও ইট ডাজন্ট এক্সপ্লেইন যে একটা চোরের 4 সাইড বিদ্যুতের গতিতে এইভাবে সামনে দিয়ে চলে যাবে। তো আমি ভাবলাম আজকে থেকে রাহর হয়ে গেছে। তো ফার্স্টের ঘটনা এটা ছিল। সেকেন্ড ডেতে আমি যখন শুনলাম সেম, আমি শুয়ে আছি আমার ফোনের মধ্যে, যখন আমি দেখলাম 3:30 বাজে ওই সেম ঘটনা বিদ্যুতের গতিতে ওই লাইটটা গেল। আর আমি তখন আবার উঠে বসলাম যে আমি ভাবলাম যে আবার কেন এটা হলো। তো আমি ভাবলাম এটা হয়তো কোইন্সিডেন্স হতে পারে, পরপর 2 দিন হতেই পারে। থার্ড ডে ঘটনা সেম কাহিনী, ওই সেম লাইটটা আবার গেল। এবার আমি নোটিস করলাম যে এভরিডে এটা 3:30টার সময় আসে এবং এটা জাস্ট বিদ্যুতের গতিতে লাইটটা পাস করে চলে যায়। এবার আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা কোনো চোরের কাজ না। তো আমি এই জিনিসটা আমি ডিসিশন নিলাম যে আমি কাউকে বলবো না, আমি 1 সপ্তাহ এটা অবজার্ভ করে দেখবো। এবং ওই সপ্তাহে এভরিডে 3:30টার সময় এই লাইটটা বিদ্যুতের গতিতে আমাদের জানালার সামনে দিয়ে চলে যেত এবং পুরো রিফ্লেকশনটা আমাদের রুমের মধ্যে পড়তো। সো এটা এক্স্যাক্টলি 3:30টার সময় হতো। তো 8th ডেতে আমি ডিসিশন নিলাম, ইট ওয়াজ আ স্যাটারডে, এবং আমি ডিসিশন নিলাম যে এবার আমি এই লাইটটা যখন যাবে আমি 7:30 উঠবো, দৌড়ে উঠে জানলা খুলে দেখবো যে এটা কি। তো আমি ভেবে দেখলাম যে আচ্ছা এটা যেহেতু বিদ্যুতের গতিতে যেটাই হোক লাইটটা যাচ্ছে, আমি হয়তো বা যদি আমি দৌড়ে যেতে যেতে ওই জিনিসটা চলে যেতে পারে বা যদি কেউ থাকে সে চলে যেতে পারে। সো আমি জানালার পাশের দিকে বসে আছি। তো লাইটটা বিদ্যুতের গতিতে 3:30 বাজে বিদ্যুতের গতিতে লাইটটা যা, আমি দৌড়ে যে জানলাটা খুলি, বাট আমি লাইটটা ক্যাচ করতে পারিনি, লাইটটা চলে গেছে। ওটা ঠিক 2 থেকে 3 সেকেন্ড পর আমি দাঁড়িয়ে আছি জানালার পাশে, জানালাটা খোলা। আমি দেখি যে আমার জানালার উপরে একটি সানসেট আছে। আমি দোতলায় থাকি এবং আমার জানালার উপরে একটি সানসেট। দোতলার উপর থেকে একটি কালো রঙের কুকুর লাফ মেরে একেবারে আমার বাসার সামনে, মানে আমার জানালার সামনে একটি গ্যারাজ আছে এবং গ্যারাজের মানে ওটার মধ্যে সব স্টোর হাউস হিসেবে ইউজ করা হয়। এটার উপরে একটা কোনো উঠার কোনো রাস্তা নেই, ওখানে অনেক গাছপালা আছে এবং মানে গাছপালাও না, ঠিক ছোট ছোট প্ল্যান্টস আছে। ওই জায়গাটার উপরে একটি কুকুর
লাফ মেরে উপরে উঠলো, মানে নামলো। নেমে সে আস্তে করে হেঁটে সে কোন ফাঁক দিয়ে লাফ মেরে চলে গেল আমি বুঝতে পারলাম না, যেটা একটা কুকুরের পক্ষে সম্ভব না, এবং ওটাকে নামারও কোনো ওয়ে নেই। আমি তখন ভাবলাম যে 3 তলা থেকে একটা কুকুর সানসেট থেকে কিভাবে নিচে নামলো, আর এটা উঠলোই বা কেন? ব্যাপারটা অনেক পিকুলিয়ার অ্যান্ড স্কেরি যে রাত 3:30টার সময় এরকম একটা কুকুর 3 তলা সানসেট থেকে লাফ মারলো। আমি ভয় পেয়ে যাই, সাথে সাথে আবার আম্মুকে জানাই ঘুম থেকে, আর মাকে বলি যে মা আমি এরকম আমি দেখলাম। তো আমার মা আমাকে অনেক বকাঝকা করে, সে বলে যে রাত পর্যন্ত জাগনা আছে, সেগুলো তো কত জিনিস দেখতেই পারো, ঘুমিয়ে পড়লে কিচ্ছু না। বাট আমি জানতাম, আমি চোখে এতদিন ধরে অবজার্ভ করছি, এগুলো দেখছি, আমি জানি এরকম কিছু একটা হচ্ছে। তো আমি আমার কাজিনসদেরকে ব্যাপারটা বলি, তো আমার 2টা কাজিন অনেক বেশি ইন্টারেস্ট হয়ে যায়, সে ইন্টারেস্টেড হয়ে যায়, তারা বলে যে আচ্ছা ঠিক আছে তোর বাসায় আমরা এরকম স্লিপ ওভার করবো, দেখি কি হয়। তো যে কাজিন যেটা থাকতে এসেছিল আমার বাসায় তারপরের দিন, এটা হচ্ছে আমার কাজিন, আমার একটা বড় আপুর নাম হচ্ছে সাদি আপু, এবং একটা কাজিন সে আমার সঙ্গে বয়সী, তার নাম হচ্ছে সাকিব। তো আমরা ওই রুমে শুভ, আমি ওদেরকে সব ঘটনা খুলে বলে আমি ওদেরকে বলি যে যেটাই হোক আমরা 3:30টার সময় এই জিনিসটা হয়, তো আমাদের জাগনা থাকতে হবে ওই পর্যন্ত। তো আমরা একটা প্ল্যান বানালাম, সেটা হচ্ছে 3:30 বাজার ঠিক 2 মিনিট পরে, আমরা 2 মিনিট আগে আমি আর সাদি আপু নিচে নামবো, এবং আমরা ওই যারা আসে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকবো নিচ থেকে, এবং আমরা দেখবো যে লাইটটা যেটাই হোক ওটা কি, আর সে ওই লাইটটা বা কি ওদিকে যে যায়, এবং আমার কাজিন সাকিব সেও জানালাটা খুলে ওখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে লাইটটা কি। তো 3:30 বাজে 2 মিনিট বাকি আসে, তো আমাদের কোনো একটা কারণে সঙ্গত কারণে দেরি হয়ে যায়, তো আমরা 1 মিনিট আগে দৌড়ে নিচে চলে যাই, আর সাকিব তখন জানালাটা খুলে দাঁড়িয়ে আসে। তো আমরা যতক্ষণে আমি আর সাদি আপু নিচে নামবো, নিচে নামার সাথে সাথে গ্যারেজের ওখানে সাথে সাথে আমরা দেখি জানালার ওখান থেকে সাকিব চিৎকার করে, মানে ওর সে নিচে পড়ে যায়, আমরা টের পেলাম, মানে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আমরা দুদিন আবার দৌড়ে উপরে গেলাম, দেখেছি সে জানালার পাশে ওখানে নিচে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমরা ওকে নিলাম, আমরা ওকে পানি টানি খাওয়ালাম, আবার ওকে শান্ত করলাম। তো যখন জ্ঞান ফিরে তখন সে আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। তখন আমি বলছি যে আমাকে দেখে খুব সে বসে, না 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 আসে এখান থেকে সরাও, আমার ভয় লাগছে ওকে দেখে। আমি তখন বুঝতে পারছিলাম যে আমাকে দেখে কেন বেশি একটা ভয় পাচ্ছে। তখন আমি ওকে শান্ত করলাম, তখন আমাকে যখন সে নিশ্চিন্ত হলো যে হ্যাঁ আমি আয়শা আমার কাজিন, তখন সে খুলে ঘটনাটা বললো। সে বললো যে আমি আর সাদিয়াপু যখন নিচে চলে যায়, সে জানালা খুলে দাঁড়িয়ে থাকে সেখানে, সে দেখে যে ওই সেই 3 তলা সানসেট থেকে আমি মাথা নিচু করে ভাবে মাথাটা নিচু করে, আমার চুলগুলো সব পড়ে আছে, আমার যেহেতু লম্বা চুলগুলো সব পড়ে আছে, এবং আমার সাথে থেকে তাকিয়ে খুব একটা উইয়ার্ড ভাবে আমার চোখ ছিল, আমি তাদেরকে হাসছি। এটা দেখে সে আর হ্যান্ডেল করতে পারলো না, কারণ সে দেখলো যে 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ড আগে আমার কাজিন দুটো বের হয়ে দৌড়ে চলে গেল। সেটা দেয়ার নো ওয়ে যে আমি আবার ওই সে 30 সেকেন্ডে ওই 3 তলার বাসার ভিতরে ঢুকবো, গ্রিল থেকে বের হয়ে সানসেটের উপরে দাঁড়িয়ে তাকে এরকম ভয় দেখাবো। তো সে বুঝতে পারলো ইটস অ্যান প্যারানর্মাল থিং, হোয়াট এভার ইট ওয়াজ। সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, পরে তার কিছু মনে নেই। তারপর মানে তাকে হুজুরদের ঝাড়ফুঁক করা হয়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। মানে আমার বাসায় ওই লাইটটা এখনো 3:30টার সময় আমার মায়ের বেডরুমের সামনে দিক দিয়ে যায়, বাট আমরা মেস আপ করি না ওটার সাথে। তো এরপরে আমাদের কারো কোনো প্রবলেম হয়নি। তবে ওইটার ঠিক 1 বছর পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একদিন র্যান্ডমলি আমার ওই সাকিব উইয়ার্ড ব্যবহার করা শুরু করে বাসার ভিতরে, আর এমন এমন জিনিসপত্র করা শুরু করে যেগুলো না একটা মানুষের পক্ষে সম্ভব না করা। যেমন সে 1 হাত দিয়ে ফ্রিজকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল, একটা বড় সোফা মানে আঙ্গুল দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল। সে অনেক উল্টাপাল্টা জিনিস করছিল, আমার অনেক উল্টাপাল্টা ব্যবহার করছিল। তখন আমার নানি, যেহেতু আমার মামাতো ভাই, আমার নানি এগুলা বুঝে, আমার নানি বুঝতে পারলো যে তাকে একটা জিন ধরেছে। তো আমার নানি তারা 3 তলায় থাকতো, আর আমার নানি থাকতো 2 তলায়। তো 2 তলা থেকে নানি যতক্ষণ উপরে এসে তাকে মানে ট্রিটমেন্ট ঝাড়ফুঁক করতে উপরে উঠবে, তখন সে বিদ্যুতের গতিতে সে মানে ওই অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়। তাকে কোথাও কেউ খুঁজে পাচ্ছে না, মানে সে এত তাড়াতাড়ি বাসা থেকে স্টর্ম আউট করে, তাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই ওকে খুঁজছে, আর সবার টেনশন যে ছেলেটা প্রচেষ্ট অবস্থায় কোথায় চলে গেল। ঠিক তখনই রাত 12টার সময় ওদের বাসার ছাদে একটি মনে হয় অনেক বড়, তখন বৃষ্টিকালও ছিল না, তখন নর্মাল ওয়েদার ছিল। তো সবাই টের পেলো যে বাজের মতো কিছু একটা বাসার উপরে পড়লো। সবাই ভয় পেয়ে যায়, সবাই দৌড়ে ছাদের দিকে যেয়ে দেখে সে ছাদের মাঝখানে সে সাকিব ওখানে পড়ে আছে। তারা সাকিবকে ধরে এনে বাসে এনে আবার মানে তার জ্ঞান ফিরায়, এবং ওরা ভাবে যে আচ্ছা যা ছিল সংকট হয়তো বা কেটে গেছে, আর এখন সে ঠিক হয়ে যাবে। কিন্তু তারা দেখে যে না, তার আবার সেম অবস্থা। সে এবার যখন উঠে, সে 5 মিনিট চুপ থাকার পরে সে একটি উইয়ার্ড মানে
মানে অনেক ভয়ঙ্কর একটা ভয়েস, একটা ছেলে মেয়ে বাচ্চা, একটা ছেলে মেয়ে দুটো ভয়েস মিশিয়ে যে খুব উইয়ার্ড একটা ভয়েস হয়, ওরকম একটা ভয়েসে সে একটা কথা বলে। সে বলে যে অমুক তারিখে অমুক একজন মারা যাবে, এবং এটা বলে সে ওখানে আবার সেন্সেস হয়ে যায়। এবং এরপরে যে যখন যাবে সে হি ওয়াজ নর্মাল, তার কিচ্ছু মনে নেই তার সাথে কি হয়েছে না হয়েছে, সে তার কিচ্ছুই মনে নেই অ্যাকচুয়ালি। তো আমার নানি টের পেলো কি হলো, তো সে আবার ঝাড়ফুঁক করলো। এবার সে ঝাড়ফুঁক করে কিছু পারলো না যখন, সে তখন তাকে মিরপুরের মাজারে নিয়ে যায়। ওখানে যে হুজুরটা বললো, তার অবস্থা দেখে তাদের ট্রিটমেন্ট করার পর হুজুর বললো যে যা কিছুই ছিল তার, যে সে কখনো সাকিবের ক্ষতি করবে না, সে হচ্ছে সাকিব খুব মানে পছন্দ করেছে এবং সে খালি সাকিবের হেল্প করতে চায়। এবং সে মাঝে মাঝে মানে যদি কোনো কিছু বলতে হয় সাকিবকে, মানে সে সবার কারো ক্ষতি করবে না, সে খালি সাকিবের বাড়িতে এসে যদি কারোর হেল্প করতে হয় বা কোনো ইনফরমেশন দিতে হয় তখন এসে সে চলে যাবে, আর তাকে তাড়ানো দরকার নেই, থাকুক সে। তো আর আমার নানিরা ভাবলো সে যেহেতু একটা ভালো জিনিস, এটা থাকুক, এটা আর কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, যেহেতু এটা আসছে ওনার বিষয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে যেই জিনটা এসে যে জিনটা তাকে ধরলো, যে জিনটা তাকে খুব ভালো লেগেছে, হুজুর তাকে জিজ্ঞাসা করার পর মজার ব্যাপারটা হুজুর বললো যে এটা আপনার কোনো পরিচিত জিন, মানে এই জিনটা তাকে কোনোভাবে দেখেছে, তার খুব পছন্দ হয়েছে, জন্য সে তার পিছনে কখনো ছাড়েনি। আর একে বেসিক্যালি প্রবাবলি আপনার কোনো আত্মীয় বাসার থেকে নেওয়া হলো। তখন আমার মামি যখন আমার যে ব্যাপারটা বলে তখন আমি বুঝতে পারি যে এটা কোত্থেকে হয়, কারণ সাকিব লাইফে খালি একবারই এরকম কিছু ফেস করছে, সেটা হচ্ছে আমার বাসায়। তার মানে সে যে জিনটাই হোক আমার বাসা থেকে এসে নিয়েছে। যাই হোক, এরপরে যে আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে জিনটা যে কথাটা বলেছিল যে আমাদের সাকিবের মানে ক্লোজ কোনো একটা মানুষের কথা বলছে, সে মারা যাবে ওই তারিখে, এক্স্যাক্টলি ওই তারিখটাতেই সেই মানুষটা মারা যায়। তো এটাই হচ্ছে আমার ঘটনা। আই হোপ ইউ গাইস লাইক ইট, আর থ্যাংক ইউ।